বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা জানিয়ে মাল্টিমিডিয়া ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইন্সট্রাক্টর পদার্থ, নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নড়াইল। আজকে আমি মূলত একাদশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা এর উপরে আলোচনা করব। আমরা একটি চিত্র লক্ষ্য করি। চিত্রটা একটা ঢিল ছুড়লে যে অবয়ব তৈরি হয় তার চিত্র। এখানে ঢিলটা যে বেগে যাচ্ছে সে বেগটা হচ্ছে ভি। এই বেগের দুইটা উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি ওয়াই। পাঠ শিরোনাম হচ্ছে প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল বলতে কি বোঝায়, প্রাসের গতিপথ, এর গাণিতিক সমীকরণগুলো কি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতটা সময় নেবে, সর্বোচ্চ উচ্চতা বা সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে পারা যাবে, বিচরণ কাল, উড্ডয়ন কাল নির্ণয় করা যাবে, আনুভূমিক পাল্লা, সর্বাধিক আনুভূমিক পাল্লা নির্ণয় করা যাবে। অর্থাৎ শিখনফল হচ্ছে প্রাস কি বলতে পারবে, প্রাসের গতিপথ ব্যাখ্যা করতে পারবে, প্রাসের বিচরণ কাল বের করতে পারবে, প্রাসের আনুভূমিক পাল্লা বের করতে পারবে, প্রাসের ব্যবহারিক দিক বিশ্লেষণ করতে পারবে। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। এর গতি হচ্ছে দ্বিমাত্রিক, যেমন তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল, বর্ষা, বুলেট ইত্যাদি। অর্থাৎ তির্যকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতিপথ হচ্ছে প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল। প্রাসের গাণিতিক সমীকরণ আমরা একটা চিত্র দেখছি। এই চিত্রে প্রক্ষেপক বা প্রাস অর্থাৎ তির্যকভাবে নিক্ষিপ্ত একটা বস্তুর গতিপথ দেখানো হচ্ছে। এক্স অক্ষ বরাবর বেগের একটা উপাংশ, ওয়াই অক্ষ বরাবর আরেকটা উপাংশ আছে, এবং বস্তুটা নিক্ষেপ করলে এই বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে ত্বরণের একটা মান থাকবে, সেটা দেখানো হচ্ছে। বেগের উপাংশ দুটো অংশ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। আমরা পরের চিত্রে এটা আরো বিস্তারিত দেখি। এই চিত্রে আমরা দেখছি মূলবিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ভি এক্স জিরো, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি ওয়াই জিরো। থিটা কোণে এই প্রক্ষেপক বা বস্তুটাকে মানে নিক্ষেপ করা হয়েছে হলো ভি বেগে। বেগের দুইটা উপাংশের কথা বললাম। এখন আমরা এই যে উপাংশ বলেছি আগেই, এক্স অক্ষ বরাবর যেটা হচ্ছে ভি জিরো কস থিটা, থিটা নট আর কি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি জিরো সাইন থিটা নট। এই দুটো উপাংশ ভাগ হবে বেগটা। অর্থাৎ ভি জিরো বেগে যদি এই বস্তুটাকে নিক্ষেপ করা হয় তার দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি জিরো কস থিটা জিরো, ওয়াই অক্ষ বরাবর ভি জিরো সাইন থিটা জিরো। প্রসঙ্গ কাঠামো মূলবিন্দু ও থেকে অনুভূমিক এক্স অক্ষের সাথে থিটা কোণে এক্স ওয়াই তলে ভি জিরো বেগে একটি বস্তু নিক্ষেপ করা হলো। সুতরাং এক্স ও ওয়াই অক্ষ বরাবর এর আদি বেগের উপাংশগুলো হবে, এক্স অক্ষ বরাবর ভি এক্স জিরো সমান হলো ভি জিরো কস থিটা জিরো, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি ওয়াই জিরো ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা জিরো। বস্তুটির আদি সরণ মূলবিন্দুর যে স্থানাঙ্ক 0 0, বস্তুটির উপর শুধুমাত্র অবিকর্ষ ত্বরণ জি খাড়া নিচের দিকে ক্রিয়া করে। অর্থাৎ বস্তুটা যখন আমরা উপরের দিকে ছুড়ে মারি, ওই বস্তুর নিচে মধ্যাকর্ষণজনিত ত্বরণের কারণে নিচে আসতে চাইবে, অর্থাৎ এক্ষেত্রে শুধু ত্বরণ জি কাজ করবে। এবার আবার এক্স
অক্ষ বরাবর যেটা, সেক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ হবে 0, আর বস্তুটা যেহেতু উপর থেকে নিচে পড়ছে, সুতরাং এক্ষেত্রে উপর দিকে যখন নিক্ষেপ করা হচ্ছে তখন ত্বরণ মাইনাস, যখন সরাসরি নিচে পড়বে তখন হবে ত্বরণ প্লাস। অর্থাৎ এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হবে, অর্থাৎ এ এর মান হচ্ছে -g। টি সময় পরে বস্তুটির স্থানাঙ্ক pxy আগে চিত্রে আছে হলে x = হবে v0 cos θ নট t। অর্থাৎ আমরা সরণের যে সমীকরণ জানি s = vt, সেই সমীকরণ থেকে আসলো। আর y অক্ষ বরাবর হবে v0 sin θ নট t মাইনাস হাফ gt²। অর্থাৎ s = vt একটা সমীকরণ ছিল ক্লাস 9 এ, এটা ছিল গতি অধ্যায়ে। y অক্ষ বরাবর হচ্ছে ওই একই সমীকরণ, অর্থাৎ ut মাইনাস হাফ gt²। ওইখানে ছিল যেটা সরণটা হচ্ছে s = ut মাইনাস হাফ at²। যেহেতু এখানে ত্বরণ g, সেই জন্য এখানে আদিবেগটা ছিল v0 sin θ নট, তার সাথে সময় গুণ, আর ত্বরণ হচ্ছে যেহেতু g, সেই জন্য মাইনাস হাফ gt²। বস্তুটা যখন উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তখন বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে বিধায় এক্ষেত্রে মাইনাস হয়েছে। 3 নম্বর সমীকরণ থেকে আমরা মানটা বের করি। এই সমীকরণের t এর মানটা বের করলাম। t = হবে x/v0 cos θ নট। এই t এর মান 4 নম্বর যে সমীকরণ আছে এখানে বসানো হয়েছে। এই t এর জায়গায় বসানো হলো এবং এই t এর জায়গায় বসালে মানটা আসলে এরকম। এরপরে y = এখানে আছে sin θ নট, আর এর নিচে আছে cos θ নট। sin θ নট বাই cos θ নট = tan θ নট। আর এখানে x ছিল, এই যে সমীকরণটা x থাকলো, আর মাইনাস চিহ্ন মাইনাস আসলো, এই 2 এর সাথে এটা গুণ হয়ে এখানে আসলো। এখানে যে x ছিল তার স্কয়ার হয়ে x² হলো, আর g বসে গেল। তাহলে এটা হলো 5 নম্বর সমীকরণ। বা এখান থেকে tan θ নট কে b ধরলে লেখা যায় bx, আর এই সম্পূর্ণ যে অংশটা এটাকে যদি আমি c ধরি তাহলে হয় cx²। লেখা আছে tan θ নট = b, এবং এটা g/2v0 cos θ স্কয়ার, এই অংশটাকে c লিখলে লেখা যায় y = bx - cx²। এটাই মূলত একটি পরাবৃত্তের সমীকরণ, অর্থাৎ গ্রাসের গতিপথ হবে একটি পরাবৃত্ত। সর্বাধিক উচ্চতা নির্ণয়। বস্তুটির মূল বিন্দু থেকে নিক্ষিপ্ত হলে y0 = হবে 0। বস্তুটির সর্বোচ্চ y = h max, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যদি h max অবস্থানে পৌঁছায়, এর বেগের উলম্ব উপাংশ যেটা সর্বোচ্চ অবস্থায় পৌঁছালে বেগের মান 0 হয়, তাহলে বেগের উলম্ব উপাংশের জন্য আমরা লিখতে পারবো তখন vy এর মান হচ্ছে 0। এখানে v² = u² - 2gh, এই ফর্মুলায় এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে ভি এর মান যেহেতু 0, এর জন্য 0 লেখা হয়েছে। আর এখানে আদি বেগের মান vy0² - 2gh max, or v0² sin θ নট স্কয়ার মাইনাস 2gh max। এক্ষেত্রে হয়েছে যেটা আমরা vy0 এর মান বসাই দিয়েছি, আর বাকি যেটা ছিল সেটাকে গুণ করে দিলাম। এখান থেকে h max, এই অংশটাকে বাইরে নিয়ে আসলে, বামে নিয়ে আসলে লেখা যায় h max = v0² sin θ নট স্কয়ার বাই 2g। এটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ফর্মুলা বা রাশিমালা। এটা দিয়েই মূলত আমরা সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে পারবো, এই সমীকরণ দিয়ে। উত্থান কাল নির্ণয়। সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে যদি t সময় লাগে, তবে এক্ষেত্রে vy = vy0 - gt। অর্থাৎ মূল সমীকরণ হচ্ছে v = u - at, বা v = u + at, সেটা হলো পজিটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে v = u - at। অর্থাৎ এখানে v বলতে vy, যেহেতু y অক্ষ বরাবর বস্তুটাকে উড্ডয়ন করা হবে, আদিবেগ হবে vy0, ত্বরণ এর জায়গায় হবে g, অর্থাৎ -gt। আবার সর্বাধিক উচ্চতা বেগ 0, সেজন্য vy এর মান হচ্ছে 0। আবার vy0 এর মান 0, vy0 এর মান আমরা আগের সমীকরণে দেখছি
ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। আর এখানে জি টির জায়গায় লিখলাম টি ওয়ান, যেহেতু টি ওয়ান সময় কথা উল্লেখ করা হয়েছে, বা জি টি ওয়ান ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা নট, বা টি ওয়ান ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা নট বাই ডি। এক্ষেত্রে যেটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে, এটা হলো 8 নম্বর সমীকরণ। এটা হচ্ছে উত্থানকালের সমীকরণ। উড্ডয়নকাল, বস্তুটি সর্বাধিক উচ্চতায় পৌঁছে পুনরায় ওয়াই জিরো অবস্থানে ফিরে আসতে যদি টি সময় লাগে তবে তার সমীকরণ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সরণের যে সমীকরণ ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে এস এর পরিবর্তে হবে ওয়াই, ইউ এর পরিবর্তে হবে ভি ওয়াই নট, টি থাকলো হাফ এটি স্কোয়ার, এর পরিবর্তে হবে জি। এটা লিখি, এখান থেকে আবার ওয়াই এর মান 0, এখানে ভি ওয়াই নট এর মান বসাই দেওয়া হলো, এই টির জায়গায় বড় হাতের টি, আর এই অংশটা থাকলো হাফ জি বড় হাতের টি স্কোয়ার। পরে মাইনাস অংশটা বামে নিয়ে আসলাম, আর এটা থাকলো ডাইনে। এখান থেকে সলভ করলে টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি হয়। এটা হচ্ছে উড্ডয়নকালের সমীকরণ। অর্থাৎ উত্থান পতনের মোট সময় নির্ণয় করার জন্য টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি এই সমীকরণ ব্যবহার করতে হবে। পতনকালের কাল নির্ণয়, অর্থাৎ পতনের সময় টি টু হলে টোটাল টি ইকুয়াল টু হবে টি মাইনাস টি ওয়ান, অর্থাৎ এক্ষেত্রে টি এর যে মান আছে সেটা বসায় দিতে হবে, টি ওয়ান এর মানটা বসায় দিতে হবে। ক্যালকুলেশন করলে দেখা যাবে যে এই মান আসবে ভি নট সাইন থিটা নট বাই জি, অর্থাৎ পতনকাল নির্ণয়ের সূত্র হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি, অর্থাৎ এইটাই মানই হচ্ছে টি ওয়ান, অর্থাৎ টি ওয়ান এবং টি টু দুটোই একই রকম হয়ে গেল। অর্থাৎ নিক্ষিপ্ত প্রাসের উত্থান বা পতনের সময় সবসময় সমান থাকে, উত্থান পতনের সময় সমান। আনুভূমিক পাল্লাটা কি? আনুভূমিক পাল্লা হচ্ছে নিক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত বস্তু উড্ডয়নকালে যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে। একে আমরা আর দ্বারা, রেঞ্জ দ্বারা প্রকাশ করা হয়। অতএব এক্স ইকুয়াল টু হবে হলো ভি জিরো কস থিটা নট টি। সমীকরণে টি ইকুয়াল টু টি বসালে আনুভূমিক পাল্লাকে বসাতে হবে এক্স ইকুয়াল টু আর। অতএব এক্ষেত্রে সমীকরণ আর ইকুয়াল টু ভি জিরো কস থিটা নট টি হবে। তো ভি জিরো কস থিটা নট আর এই টি এর মান 2 ভি নট সাইন থিটা নট বাই জি, অর্থাৎ এটা গুণ করলে আছে 2 ভি নট স্কোয়ার সাইন থিটা নট কস থিটা নট বাই জি, আর রেঞ্জের মান হবে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট, অর্থাৎ 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে সাইন 2 থিটা। এটা একটা ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা। 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, যেহেতু নট আছে এজন্য নট, অর্থাৎ আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এটাই হচ্ছে আনুভূমিক পাল্লার সমীকরণ। সর্বাধিক পাল্লা হচ্ছে আনুভূমিক পাল্লা নিক্ষেপ কোণ থিটা নট এর উপর নির্ভর করে সাইন 2 থিটা নট এর সর্বোচ্চ মান +1। সুতরাং আর সর্বাধিক হবে যখন সাইন 2 থিটা নট ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ সাইন 2 থিটা নট ইকুয়াল টু 1, বা এখান থেকে সাইন 2 থিটা নট ইকুয়াল টু হচ্ছে 1, মানে আমরা সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, একটা লাইন করে নিতে পারো সাইন থিটা নট ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, উভয় পাশ থেকে সাইন সাইন বাদ যাবে, তখন এটা অর্থাৎ থিটার মান আসবে 45 ডিগ্রি। অর্থাৎ থিটা নটের মান 45 ডিগ্রি হলেই এক্ষেত্রে সর্বাধিক আনুভূমিক পাল্লা পাওয়া যাবে। নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বাধিক আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে যখন তা অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ 45 ডিগ্রি কোণে যদি আমরা কোনো বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করি তাহলে তার আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ পাবো, অর্থাৎ আর ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 90 ডিগ্রি ডিভাইডেড জি, বা সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে আর ম্যাক্স হবে ভি নট স্কোয়ার বাই জি। ইহাই সর্বাধিক পাল্লার সমীকরণ। এখন আমরা
একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 20 মিটার দূরে অবস্থিত একটি দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? এটা সমাধান করি আমরা এখন। নিক্ষেপ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, আদিবেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আর অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা বের করতে হবে y, অর্থাৎ এক্ষেত্রে y এর যে সমীকরণ y = tan θ নট x - g/2 v নট cos θ নট স্কয়ার x স্কয়ার, এই সমীকরণে মান বসায় ক্যালকুলেশন করলেই এর মান পাওয়া যাবে 9.92 মিটার। একক কাজ ছিল প্রক্ষেপকে হ্রাসের গতিপথ কেমন। তো যেহেতু ক্লাস 9, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। সাথে আরো একটা কাজ, বাড়ির একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। বস্তুটি কতক্ষণ পরে ভূমি থেকে 24 মিটার উঁচুতে থাকবে? এই অঙ্কটা করতে হবে বাড়িতে বসে, তোমরা এটা প্র্যাকটিস করবা। তো সবাইকে ধন্যবাদ। আর এই ক্লাসটা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের রচনামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে দেখবা। রাশির সর্বাধিক পাল্লা নির্ণয়, উত্থান পতনের সময় নির্ণয়, এই আর কি। তো সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো মাল্টিমিডিয়া ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।